বাবা, আমাদের অনাথ করে দিয়ে তুমি চলে গেলে। আমাদের তো আপন বলতে আর কেউ রইল না। দাদা বাবু, মন খারাপ কইরেন না, আপনাদের বাবা আপনাদের সাথেই আছেন। আসলে সেই ছোটবেলায় মা চলে যাওয়ার পর তুমি আমাদের দুই ভাই বোনকে কোলে পিঠে করে মানুষ করেছ। মায়ের অভাব কখনোই বুঝতে দাওনি মালতী মাসি। আজ বাবা চলে যাওয়ার পর বুঝতে পারছি মাথার উপর থেকে অভিভাবকের ছায়াটা চলে গেলে কেমন লাগে। আপনি আর ছোট দিদিমণি আমার সন্তানের চেয়ে কম কিছু না। প্রথমে পদ্মর বাপ আমাকে ছেড়ে চলে গেল, তারপর জলে ডুবে আমার একমাত্র মেয়েটাও 2 বছর বয়সে মরল। সেই যে জমিদার বাড়িতে এলাম, তখন থেকে তো আপনারাই আমার পরিবার। তোমাকে আমরা কখনো বাড়ির কাজের লোক হিসেবে দেখিনি মালতী মাসি। তুমি তো আমাদের পরিবারেরই একজন। বাবা চলে যাওয়ার পর এখন আপন বলতে আমাদের তুমিই আছো। আপনি এত ভেঙে পড়বেন না দাদা বাবু, অনেক রাত হলো, এবার শুয়ে পড়ুন যান। বোন ঘুমিয়েছে? হ্যাঁ, ছোট দিদিমণি অনেকক্ষণ ঘুমিয়ে পড়েছেন। বেশ, আমিও যাই তাহলে। তুমিও ঘুমিয়ে পড়ো মাসি। হ্যাঁ, এই যাই দাদা বাবু। কুমারগঞ্জের বিপত্নিক জমিদার প্রতাপচন্দ্র পরলোক গমন করার পরে তার 2 ছেলে মেয়ে মহেন্দ্র ও মোহিনীর এ পৃথিবীতে আপন বলতে আর কেউ ছিল না, একমাত্র এই মালতী মাসি ছাড়া। মালতী মাসি জমিদার বাড়ির পরিচারিকা হয়েও মহেন্দ্র ও মোহিনীর মায়ের চেয়ে কিছু কম ছিল না। জমিদারের মৃত্যুর পরে জমিদারির হাল ধরলেন মহেন্দ্র। সৎ ও পরোপকারী মহেন্দ্র সহজেই প্রজাদের ভালোবাসার পাত্র হয়ে উঠলেন। অপরদিকে যুবতী মোহিনীর চরিত্র ছিল দাদার একদম বিপরীত। সে ছিল লোভী ও মিথ্যেবাদী। গ্রামেরই এক বখাটে ছেলের সাথে তার ছিল প্রেমের সম্পর্ক। এই ব্যাপার কি? বুড়ো মরার পর থেকে তো তোমার তো পাত্তাই পাওয়া যাচ্ছে না। আমাকে ভুলে গেলে নাকি? আমার বাবাকে তুমি ওভাবে বলবে না। তাছাড়া বাড়িতে সব কাজ মিটতে তো সময় লাগে নাকি, ওই সময় বেরোনো যায় না। এমনিতেই কত ঝুঁকি নিয়ে দেখা করতে আসি জানো। বাপকে বুড়ো বলেছি বলে একেবারে গায়ে লেগে গেছে। তা তোমার পূজনীয় বাবা তো মরে গেছে, এখন আবার ঝুঁকি কিসে? নিজের হবু বরের সাথেই তো মেলামেশা করছো নাকি? বাবা চলে গেছে তো কি হয়েছে? আমার দাদা যদি জানতে পারেন না তোমার মতো একজন বখাটে আর বেকার ছেলের সাথে আমি প্রেম করছি, তাহলে আমাকে শেষ করে ফেলবে। সেই বাপের জমিদারি পেলে আমি অমন ঠাঁটবার দেখাতে পারতাম, বুঝলে? এতদিন পরে দেখা হয়েছে, তুমি কি আমার সাথে ঝগড়াই করবে? ঠিক আছে, আমি চলে যাচ্ছি। রাগ করো না, তোমার সাথে একটা জরুরি কথা আছে। না, আমার কোনো কথা নেই, আমি চললাম। আরে তোমারই তো ভালোর জন্য বলতাম। ঠিক আছে, যেতে যাও যখন তাহলে যাও। আমার ভালোর জন্য? কি কথা? হ্যাঁ বলছি, তোমার বাবা মরে যাওয়ার পর তো এখন সম্পত্তির অর্ধেক অংশ তো তোমার, নাকি? সেসব তুমি বুঝে নিয়েছো তো? মেয়েদের আবার অর্ধেক সম্পত্তি? বাবা আমার নামে হয়তো কিছু রেখে গেছেন, আমি অত শত জানি না। ওই দেখো, জানি না বললে কি করে হবে, জানতে হবে, বুঝলে? নয়তো তোমার দাদা তোমাকে ঠকিয়ে সব নিজের নামে করে নেবে। না না, দাদা অমন মানুষ নয়, দাদা আমাকে খুব ভালোবাসে। অমন কত ভালোবাসা দেখলাম, সম্পত্তির লোভে সব জানলা দিয়ে পালায়। অতই যখন ভালোবাসা, তখন তোমার বিয়েটা দিচ্ছে না কেন? সম্পত্তি ভাগ করতে হবে ওই ভয় তো। বিয়ে দিলে তুমি খুশি হবে বুঝি? তুমি আমাকে বিয়ে করতে চাও না? মোহিনী, আমি তো শুধু তোমাকেই চাই। তাই তো বলছি, যদি নিজের ভালো চাও, নিজের অংশটা বুঝে নাও, তারপর আমরা পালিয়ে বিয়ে করে নেবো, কেমন? ভাবো তো, আজ তোমার দাদা না থাকলে তো সব তোমারই হতো। কথাটা তুমি ভুল বলনি। বেশ, আমি আজই দাদার থেকে সবটা বুঝে নেব। তাই ভালো, যাও তুমি। দাদা, আসবো? আরে বোন, আয় আয় আয়। দাদার ঘরে আসতে আবার অনুমতি লাগে নাকি তোর? তুমি তো এখন শুধু আমার দাদা নও, এই কুমারগঞ্জের জমিদারও, তাই অনুমতি তো নিতেই হবে। পাগলি বোন আমার, তোর কাছে আমি শুধুই তোর দাদা। বাবা চলে যাওয়ার পর জমিদারির দায়িত্বর সাথে সাথে তোর দায়িত্ব সবই তো এখন আমার। তা বটে। ও, তোমাকে যেটা বলতে এসেছিলাম, আজ ওই ঘটক ঠাকুর এসেছিলেন, তোমার খোঁজ করছিলেন। ঘটক ঠাকুর? তা আমাকে ডেকে দিসনি কেন? তুমি তখন বাড়ি ছিলে না দাদা, আমি ওনাকে বলে দিয়েছি আর আসতে হবে না। ওমা, তা কেন? কেন আবার? আমাকে দেখে বললেন আমার জন্য নাকি বিয়ের সম্বন্ধ এনেছেন, আমি তাই আসতে মানা করে দিয়েছি। কেন, তুই বিয়ে করতে চাস না কেন? বাবা থাকলে এই ভাবনা আমাকে ভাবতে হতো না, কিন্তু এখন একটা ভালো পরিবারে তোর বিয়ে দিতে পারলে আমি নিশ্চিন্ত হতাম। না, বিয়ে করতে চাই না তা নয়, সেটা তুমি যেটা ভালো বুঝবে, কিন্তু এখানে কিন্তু আবার কি? যতই হোক আমি জমিদার বাড়ির মেয়ে, আমার বিয়েটাও তো সেইভাবেই হওয়া উচিত, তাই না? নয়তো লোকজন তো ছিছি করবে,
কিন্তু বাবা কি আদৌ আমার জন্য কিছু রেখে গেছেন? আচ্ছা, এই ব্যাপার। বেশ, চল তোকে একটা জায়গায় নিয়ে যাই। এত রাতে আবার কোথায় যাব দাদা? আরে চলই না, তাহলেই বুঝতে পারবি। এগুলো কি দাদা? এগুলো বাবা তোর বিয়ের জন্য রেখে গিয়েছেন। তুই অযথায় চিন্তা করছিলি, আর বাবা যদি নাও রেখে যেতেন, আমি তো আছি নাকি। আমি তো আগে কখনো এই ঘরে আসিনি। তুমি বা বাবা কেউ তো আমাকে কিছু বলনি। বাবা মারা যাওয়ার 2 দিন আগে আমাকে এইসব বুঝিয়ে দিয়ে গিয়েছিলেন। এখন তুই সাবালিকা, তাই তোর অংশ তোকে দেখিয়ে দিলাম। ও বাবা, এত সম্পদ! এগুলো সব বুঝি তোমার? বাবা তোমার জন্য এত এত কিছু রেখে গেছেন? দাস পাগলি, এগুলো শুধু আমার নাকি, এগুলো সব জমিদারির হিসেবের জিনিস। প্রজাদের দেখভালের জন্য, দুঃসময়ের জন্য এগুলো সঞ্চয় করে রাখা। আচ্ছা চল এবার, অনেক রাত হলো, ঘরে গিয়ে শুয়ে পড়। কাল আবার ঘটক ঠাকুরকে আমিই ডেকে পাঠাবো। ঠিক আছে দাদা। এত টাকা, এত সোনা, আমি তো জানতামই না। কিন্তু আমার জন্য ওইটুকুই? আমি মেয়ে বলে? না না, এটা আমি কিছুতেই মেনে নেব না। বাকিগুলোও আমাকে পেতে হবে। প্রজাদের ভালো রাখা না চাই, আমাকে বিদায় করে দাদা জমিদারি একা একা ভোগ করবে, এ আমি কিছুতেই হতে দেব না। আমাকে এর মধ্যেই কিছু একটা করতে হবে। কিন্তু আমি একা কি পারবো? না, কালকে রমেশের সাথে একবার কথা বলতে হবে। কি ব্যাপার বলো তো, এই ভোরবেলা ডেকে আনলে তুমি? নিকুচি করেছে তোমার ঘুমের। আমি যা খবর এনেছি না, তোমার ঘুম একদম উড়ে যাবে। হ্যাঁ, কি খবর আবার? কাল রাতে এবার আমাদেরকেই কিছু একটা করতে হবে, বুঝলে? তুমি এখন কি করবে ভেবেছো? তা ভেবেছি, কিন্তু আমার এতে না তোমার সাহায্য লাগবে। আরে তোমাকে সাহায্য করতে আমি এক পায়ে রাজি প্রিয়তমা। তুমি শুধু হুকুম করো আমাকে কি করতে হবে। শোনো তবে। হ্যাঁ, সাবাস, এই না হলে আমার হবু বউ। দারুণ বুদ্ধি তোমার, মানতেই হবে। কাজটা ঠিকঠাক করতে পারবে তো? আরে পারবো না মানে 100 বার পারবো। কিন্তু আবার কিন্তু কিসের? আরে কাজটা করার সঠিক সময় কখন, কবে, এটা আমি কিভাবে বুঝবো? যেদিন সুযোগ হবে সেদিন রাত 10টায় জমিদার বাড়ির ছাদে আমি প্রদীপ জ্বালিয়ে রাখবো। ওটাই হবে আমাদের সংকেত। তুমি শুধু তৈরি থেকো। বেশ বেশ বেশ, তাই হবে। সকাল সকাল এত দারুণ খবর দিয়ে একেবারে খুশি করে দিলে মোহিনী তুমি আমায়। তোমার আমার খুশির জন্যই তো সব করা। এরপর আমরা একসাথে সুখে সংসার করব, এখান থেকে অনেক দূরে গিয়ে। একদম, নিশ্চয়ই করব। আচ্ছা আমি এখন আসি, হ্যাঁ? কেউ দেখে ফেললে সমস্যা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও যাও যাও, আমি অপেক্ষায় থাকবো কিন্তু। প্রতিদিন রাতে রমেশ 10টা বাজার আগেই জমিদার বাড়ির পাঁচিলের কাছে গিয়ে ঠায় দাঁড়িয়ে থাকে, ছাদের দিকে চোখ দিয়ে। কিন্তু আলো আর জ্বলে না। পঞ্চম দিন রাত ঠিক 9:45টায়। ধুর, কার ভাল লাগে রোজ রোজ মশা কামড় খেতে। আজই শেষ। এরপর যা করার আমি নিজেই করব। ওই মোহিনীর দ্বারা কিচ্ছু হবে না। আরে ওই তো প্রদীপ জ্বলে উঠেছে মনে হচ্ছে। তার মানে মোহিনী সব ব্যবস্থা করে রেখেছে। তোর বড়লোক হওয়া আটকায় কে? যাই, আর সময় নষ্ট করে লাভ নেই। কি হলো? অমন হাঁ করে কি দেখছো? এ তো কুবেরের ধন মোহিনী। তাহলে আর বলছি কি, এখন তোমার ওই বস্তায় সব ভরে নিয়ে গিয়ে তুমি কোথাও একটা লুকিয়ে রাখো। আমি কালকে রাতে এদিকটা সামলে নদীর ঘাটে তোমার সাথে দেখা করব। তারপর আমরা দুজন মিলে পালিয়ে যাব অনেক দূরে। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। কিন্তু তোমার এতদিন সময় লাগলো কেন? ও মা, লাগবে না।
এই ঘরের চাবি সবসময় দাদার কাছে থাকে। আমি অনেক কৌশলে ওই চাবির ছাপ তুলে নকল চাবিটা বানালাম, তারপর আজকে তোমাকে সংকেত দিলাম। বাবরে, দারুণ বুদ্ধি তোমার। আর দেরি করে লাভ নেই, চলো চটপট সব ভরে নি। এই বলে রমেশ নিজের বস্তাতে তাড়াতাড়ি বাক্সগুলোর মধ্যে থেকে টাকা পয়সা সোনাদানা বের করতে লাগলো। মোহিনীও হাতে হাতে সাহায্য করলো ওকে। সব কাজ শেষ হলে, দেখো আর কিছু পড়ে নেই তো? থাকলে চটপট ভরে দাও। না না, আর কিচ্ছু নেই, কিন্তু এত ভারী বস্তাগুলো তুমি বয়ে নিয়ে যেতে পারবে তো? পারবো না, আবার ঠিক পারবো। তাহলে চুপ করে তুমি পিছনের দরজা দিয়ে বেরিয়ে যাও, আমি এদিকে তালা মেরে ঘরে যাই। কেউ দেখে ফেললে খুব মুশকিল হবে, আবার দরজাটা পরে সুযোগ বুঝে আমি বন্ধ করে দেব। এই কে রে? কে ওখানে? কে পালাচ্ছিস? এই চোর চোর, সবাই ধরো, চোর সব নিয়ে পালালো। এই বলে ততক্ষণে বাড়ির সবাই উঠে পড়েছে। মোহিনীও সুযোগ বুঝে এমন ভান করে যেন সেও চোর ধরতে বেরিয়েছে। রমেশ পেছনের দরজার কাছে পৌঁছে দেখে বৃদ্ধা মালতী দরজা আগলে দাঁড়িয়ে রয়েছে। দাদা বাবু, দারোয়ান ভাই এদিকে আসেন, চোর এদিক দিয়ে পালাচ্ছে, তাড়াতাড়ি। তবে রে বুড়ি, তুই আমার পথ আটকাবি? দারোয়ান, দারোয়ান দৌড়ে যাও, বেটা হয়তো এখনো বেশি দূর পালাতে পারেনি। এক্ষুনি যাচ্ছি কর্তা। এ কি, বানতি মাসি? নিশ্চয়ই ওই চোর মাসিকে আঘাত করেছে। এই কে আছো? মাসিকে তাড়াতাড়ি ঘরে নিয়ে গিয়ে ওনার চিকিৎসা করো। দাদা, দাদা আমাদের সর্বনাশ হয়ে গেছে, সব নিয়ে গেছে দাদা, সব নিয়ে গেছে। এবার আমাদের কি হবে? তুই কি বলছিস বোন? সব নিয়ে গেছে মানে? চলো দেখবে, চলো। হে ভগবান, এ আমি কি দেখছি? এ তো পুরো সর্বনাশ হয়ে গেছে। হায় 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 হায়। কর্তা বাবু, চোরটা যেন হাওয়ায় মিলিয়ে গিয়েছে, কোথাও খুঁজে পেলাম না ওকে। এবার কি হবে বাবু? তোমাদের মতো অপদার্থদের পুষে রেখে এই অবস্থা হয়েছে আজ আমার। তোমরা থাকতে চোর বাড়িতে ঢুকতে পারে কি করে? চলো আমি দেখছি কি ব্যবস্থা করা যায়। চলো চলো চলো। খুব জোর বেঁচে গেছি বাবু। আজ তোমার সম্পত্তি গেছে, কাল তোমার বোনও চলে যাবে দাদা। এই ঘটনার পর কেটে গেছে 2 দিন। জমিদার মহেন্দ্র চারিদিকে লোক লাগিয়েও চোরের খোঁজ পাননি। আর মোহিনী, সে এখনও জমিদার বাড়িতেই রয়েছে, কারণ পরের দিন রাতে মোহিনী নদীর ঘাটে গেলেও রমেশ সেখানে আসেনি। তাই আজ সে তার বিশ্বস্ত এক দাসীকে পাঠিয়েছে রমেশের বাড়িতে তার খোঁজ নিতে। কি রে, খোঁজ পেলি তার? কোথায় আছে সে? দেখা হয়েছে তোর সাথে? বলেছিস আমার কথা? না দিদিমণি, দেখা তো হয়নি, সে তো এখানে নেই। নেই মানে? কোথায় গেছে? ওর মা বললো 2 দিন ধরে রমেশ নাকি বাড়ি ফেরে না, ওরাও জানে না কোথায় গেছে। ও ঠিক আছে, তুই যা। তবে কি রমেশ আমাকে ঠকালো? না না, ও তো আমাকে ভালোবাসে, ও আমাকে ঠকাবে কেন? ও নিশ্চয়ই গা ঢাকা দিয়ে আছে, 2 দিন পরে ঠিক ফিরে আসবে। দিদিমণি, দাদা বাবু আপনাকে ডাকছেন। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। দাদা, তুমি আমায় ডাকছিলে? হ্যাঁ রে, আসলে একটা কথা জানার ছিল। কি কথা দাদা? আমাদের যে ঘরে সম্পত্তি থাকতো, সেই ঘরের কথা তুই কি কাউকে বলেছিলি? না তো দাদা, আমি কাকে বলতে যাব? কেন, কি হয়েছে? ওই ঘরের কথা তো আর বিশেষ কেউ জানতো না, তাহলে চোর ওটার খোঁজ পেল কি করে? এই বাড়িরই কেউ তাকে নিশ্চয়ই খবর দিয়েছে। এভাবে জেরা করলে তো আমি ফেঁসে যাব। না না, এই হতে দেওয়া যাবে না। আমার তো একজনকে সন্দেহ হয় দাদা। আমি জানি না তুমি বিশ্বাস করবে কিনা। কাকে বলতো? মালতী মাসিকে। চোরের দিন রাতে মালতী মাসি তো পেছনের দরজার সামনে পড়েছিল শুনলাম। নিশ্চয়ই মাসি চোরকে দরজা খুলে পালাতে সাহায্য করে ওইভাবে নাটক করছিল। কি বলছিস কি তুই? মা মারা যাওয়ার পর মালতী মাসি আমাদের দুজনকে কোলে পিঠে করে মানুষ করেছে, সেই কাজ কিছুতেই করতে পারে না। তাছাড়া মাসিও তো ওই ঘরের ব্যাপারে জানতো না। হয়তো কখনো আমাদের কথা আড়ি পেতে শুনে নিয়েছে। তুমি দেখো না, মাসি ওই ঘটনার পরে অসুস্থতার বাহানায় আর কাজেই আসছে না। হয়তো তার কাছেও চুরির কিছু মাল আছে। চলো, তার ঘর খুঁজলেই সব বুঝে যাবে। আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না, কিছুতেই না। কিন্তু তোর কথা ফেলেও দিতে পারছি না। চল তাহলে। আরে
দাদা বাবু, দিদিমণি, আপনারা, আমি ঠিক আছি, ওই একটু জ্বর এসেছে, ঠিক হয়ে যাবে। আপনারা কষ্ট করে আমাকে দেখতে এলেন কেন? আমরা তোমার ঘর খুঁজতে এসেছি। দাদা তুমি দাঁড়াও, আমি খুঁজে দেখছি। এই এই দেখো দাদা, এই দেখো, আমি ঠিক ধরেছিলাম, আমি বলেছিলাম না চুরির মাল মাসির ঘরেও আছে। মিলল তো আমার কথা? ছি 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 মাসি, ছি, তুমি এমনটা করতে পারলে? তোমাকে আমরা কত বিশ্বাস করতাম, আর তুমি কিনা চোর ঢুকিয়ে আমাদের এমন সর্বনাশ করলে। দাদাবাবু, দাদাবাবু, তোমরা তোমরা কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তো চোর ধরতে গিয়েছিলুম, আমি কিচ্ছু করিনি। আর ওই 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 চুরি আমার জামা কাপড়ে কিভাবে এলো আমি সত্যি জানি না দাদাবাবু, আমি সত্যি জানি না। থাক, তোমাকে আর কিচ্ছু জানতে হবে না। দাদা তুমি পুলিশ ডাকো, এক্ষুনি পুলিশ এসে সব জিনিসপত্র উদ্ধার করে দেবে। না, মাসি একসময় আমাদের জন্য অনেক কিছু করেছে, তাকে আমি পুলিশে দিতে পারবো না। মাসি, তোমার আর এই বাড়িতে থাকা চলবে না, তুমি এক্ষুনি এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাও। মহেন্দ্রকে মালতী কিছুতেই বিশ্বাস করাতে পারে না যে সে চোর নয়, তাই জমিদার বাড়ি ছেড়ে সে বেরিয়ে গিয়ে আশ্রয় নেয় তার নিজের ছোট্ট কুটিরে। এদিকে সেই চুরির পর থেকে জমিদার বাড়ির অবস্থা যেমন খারাপ হতে থাকে, তেমনি খারাপ হতে থাকে মোহিনীর শারীরিক অবস্থা, কারণ রমেশ আর ফিরে আসেনি। দুশ্চিন্তায়, অপরাধের গ্লানিতে মোহিনী যেন দিন দিন মৃত্যুর মুখে এগিয়ে যেতে থাকে। কবিরাজ মশাই, কি বুঝলেন? আমার বোন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে তো? ও ছাড়া আমার যে আর কেউ নেই। এখান থেকে ও সুস্থ হওয়ার সম্ভাবনা নেই জমিদার মশাই। আপনি বরং দিদিমণিকে নিয়ে একটু জল হাওয়া বদল করে আসুন, তাতে যদি কিছু উপকার হয়। বেশ, দেখছি কি করা যায়। আমি তবে চলি জমিদার মশাই। আমি কোথাও যাব না দাদা, আমি এখানেই থাকবো। আহা, তা বললে কি করে হয় বোন? তোকে যে সুস্থ হতেই হবে, তুই চিন্তা করিস না, আমি তোকে নিয়ে যাব। কিন্তু তুমি গেলে জমিদারি কে দেখবে? আর জমিদারি, ওই চুরির পর জমিদারির অবস্থা তো ভালো নয় রে বোন। সব নষ্ট হয়ে যাওয়ার আগে তোকে সুস্থ করে তোর বিয়েটা দিতে পারলে তবে আমার শান্তি। যাই হোক, সব গোছগাছ করতে বলে দিই, কালই আমরা পশ্চিমে রওনা দেব। পরদিন দারোয়ান নিয়ে মহেন্দ্র আর মোহিনী রওনা হয় পশ্চিমের পথে। পালকিতে থাকা মোহিনী মাঝে মাঝেই পর্দা খুলে দেখছিল কতদূর এসে পৌঁছেছে। পথে একটা গ্রাম পড়তে সবাই সেখানে থামে বিশ্রাম নেওয়ার জন্য। বোন, তোর শরীর খারাপ লাগছে না তো? না না দাদা, আমি ঠিক আছি, তুমি চিন্তা করো না। দাদা দাদা দাদা, ওকে ধরো দাদা। ওই যে লোকটা পালাচ্ছে, ওই চোর, ওই আমাদের সবকিছু চুরি করেছে। ওকে তুমি ধরো দাদা। কার কথা বলছিস তুই? কাকে ধরবো? ওই যে এক্ষুনি যে আমাদের সামনে দিয়ে হেঁটে গেল। বেশি কথা বাড়িও না দাদা, এক্ষুনি যাও, নয়তো পালিয়ে যাবে আবার। মোহিনীর কথা শুনে মহেন্দ্র কিছুক্ষণ হতভম্বের মতো থাকলেও পরে নিজেকে সামলে দারোয়ান নিয়ে দৌড়ে রমেশকে ধরতে সেখানে তার বাড়িতে পৌঁছে যায় এবং ওইখানেই তার নিজের জমিদারির অধিকাংশ জিনিস দেখতে পেয়ে সবটা বুঝতে পারে। রমেশকে তৎক্ষণাৎ পুলিশের হাতে দিয়ে মহেন্দ্র ফিরে আসে মোহিনীর কাছে। বোন, তুই ঠিকই বলেছিলি, ওই লোকটাই আমাদের সবকিছু চুরি করেছিল। অধিকাংশ জিনিসই উদ্ধার করতে পেরেছি, কিন্তু আমি জানলাম কি করে, তাই তো? হ্যাঁ, মানে তুই লোকটাকে দেখেছিস? ও মালতী মাসির কেউ হয়? না দাদা, মালতী মাসির কোনো দোষ নেই দাদা, সব দোষ আমার। আমি পেছনের দরজা খুলে ওই রমেশকে ঢুকিয়ে এই চুরি করিয়েছিলাম। মানে কি বলছিস কি তুই? হ্যাঁ দাদা, আজ আমি তোমাকে সবটা বলছি। বাবা বেঁচে থাকতেই রমেশের সাথে আমার প্রেমের সম্পর্ক হয়। আমি নিজেকে বাঁচাতে মালতী মাসির নামে দোষ দিয়েছিলাম। আমাকে ক্ষমা করে দাও দাদা, আমাকে ক্ষমা করে দাও। ছি 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 ছি, বোন, তুই যে এমন করবি আমি ভাবতেও পারিনি। ছি ছি, কিন্তু ক্ষমা যদি চাইতেই হয় মালতী মাসির কাছে চাইতে হবে। এক্ষুনি চল সেখানে। এইখানেই তো মালতী মাসি আগে থাকতো, নিশ্চয়ই এখানেই এসে উঠেছিল।
চারিদিকে এরকম পচা গন্ধ কেন? হ্যাঁ তাই তো দেখছি, চল ঘরের ভেতরে যাই। মহেন্দ্র আর মোহিনী যখন সেই ঘরের ভিতরে গিয়ে ঢোকে, দেখে মালতীর পচা গলা দেহ ওই ঘরে পড়ে আছে। অসুস্থ মালতী সেদিন জমিদার বাড়ি থেকে বেরিয়ে এখানে এসে আশ্রয় নেয় ঠিকই, কিন্তু মিথ্যে দোষারোপের যন্ত্রণা আর চরম অসুস্থতায় চিকিৎসা না পাওয়ায় সে যে কখন মৃত্যুর মুখে ঢলে পড়ে কেউ জানতে পারে না। মালতীর এই অবস্থা দেখে মহেন্দ্র ও মোহিনী কেউই নিজেদের কখনো ক্ষমা করতে পারেনি।